আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমার এই ক্লাসের আলোচ্য বিষয় বেতন বিবরণী সংক্রান্ত রাজশাহী বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি। তাই আমার এই ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো এই যে রাজশাহী বোর্ড 2017 প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো এইখানে একটি বেশ বড় এবং অনেক তথ্যবহুল একটি প্রশ্ন উদ্দীপক দেওয়া আছে। আশা এবং নিশা দুইজন কর্মকর্তা, তাদের এই বেতন সংক্রান্ত তথ্যাবলী এখানে যেগুলি রয়েছে তার পরিপ্রেক্ষিতে ক নম্বরে বলেছে প্রভিডেন্ট ফান্ডে জমার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এই যে ভবিষ্যৎ তহবিলে 10% জমা করে, এই ভবিষ্যৎ তহবিলে 10% কর্মী এবং নিয়োগকর্তা উভয় দান করে। কেন লক্ষ্য করি, এই যে এখানে বলেছে একটি কথা বলা আছে এখানে, প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটরি এবং নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ দান করে। অর্থাৎ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বলতে বোঝায় বিশেষ করে এই 10% কর্মী বা কর্মকর্তা 10% তার বেতন থেকে জমা দিবে, পাশাপাশি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠানও ওই 10% জমা দিবে, মোট 20% জমা হবে প্রভিডেন্ট ফান্ডে। যাই হোক, এই তথ্যের আলোকে আমরা তাহলে ক নম্বরের সমাধানের চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি, ক নম্বরের সমাধানের জন্য এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। প্রভিডেন্ট ফান্ডে জমার পরিমাণ নির্ণয়, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো এইখানে প্রভিডেন্ট ফান্ড নির্ণয়ের জন্য যে অংশটুকু প্রয়োজন সেটুকু আমি উপরে নিয়ে এসে রেখেছি। এই যে এইখানে বলা আছে প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউটরি অর্থাৎ নিয়োগকর্তা সম পরিমাণ অর্থ দান করেন। তাহলে প্রথমে আমরা লিখি আশা। আশার কত টাকা হবে, এই যে 30,000-এর 10%, 30,000-এর 10% কর্মকর্তার দান। আশা 30,000 ইন্টু এই 10%, 30,000-এর 10% হিসেব করলে কত হবে, 3,000 টাকা হবে। এবার আসি নিশা। নিশার 28,000 ইন্টু এই 10%, 2800 টাকা হবে, 2,800 টাকা হবে। এখানে যদি যোগ করি আমরা, এই দুটো যোগ করে 5,800 টাকা হয়। তো এইটা হচ্ছে কর্মকর্তার দান। এখন কিছুক্ষণ আগে বলেছিলাম যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বলতে বোঝায় এই যে নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ দান করবে। তাহলে কর্মকর্তা জমা দিচ্ছে 5,800, অনুরূপভাবে নিয়োগকর্তা অর্থাৎ প্রতিষ্ঠানও এই সমপরিমাণ অর্থ প্রদান করবে। সেজন্য এখানে আবার আমরা লিখব প্রতিষ্ঠানের দান সমপরিমাণ এই 5,800 টাকা। এই 5,800 এবং এই 5,800 দুইটা যোগ করে হচ্ছে আমাদের মোট 11,600 টাকা ভবিষ্যৎ তহবিলে মোট জমা। তো এইভাবে আমরা এই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড কর্মকর্তার দান প্লাস প্রতিষ্ঠানের দান দুইটা মিলে ডাবল হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার সেই খ নাম্বারের সমাধানের জন্য এখানে ছক অঙ্কন করেছি। খ নাম্বারের উত্তর হচ্ছে নিচের অংশটুকু। খ নাম্বারে বলেছিল মোট উপার্জনের পরিমাণ নির্ণয়। তো আমি এই যে উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম যাতে এটা দেখে আমরা এটা সমাধান করতে পারি। আমাদের মূলত উত্তর হচ্ছে নিচের অংশটুকু, আর উপরের অংশটুকু উদ্দীপকের আংশিক নিয়ে এসেছি আমি সমাধান করার জন্য, সহজে সমাধান করার জন্য। তো মোট উপার্জন বলতে কি কি বোঝায়, এই যে মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, আপ্যায়ন ভাতা, চিকিৎসা ভাতা এবং প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তা যে দান করে সমপরিমাণ অর্থ সেটিও কিন্তু এই উপার্জনের অন্তর্ভুক্ত হবে। পরে আবার এটি কর্তনেরও অন্তর্ভুক্ত হবে। তো লক্ষ্য করি, প্রথমে লিখব মূল বেতন। মূল বেতন কার কত, আশার হচ্ছে 30,000 টাকা, নিশার হচ্ছে 28,000 টাকা। এই দুইটা যোগ করে 58,000 টাকা। এরপরে আসি বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা এই মূল বেতনের 45%, 30,000-এর উপরে 45% হিসেব করলে হবে আমাদের 13,500 টাকা। 28,000-এর 45% হিসেব করলে হবে 12,600 টাকা।
এই দুটো যোগ করে আবার শেষের ঘরে লিখব। এরপরে আসি যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা সরাসরি দেয়া আছে 4000 টাকা এবং 4000 টাকা, তো দুইটা টাকা আমরা দেখে দেখে লিখব। এই দুটো যোগ করে আবার শেষের ঘরে লিখব। এরপরে আপ্যায়ন ভাতা। আপ্যায়ন ভাতার পরিমাণও সরাসরি টাকা দেওয়া আছে যে 600 টাকা আর 600 টাকা, তো এখানে লিখব 600 টাকা, 800 টাকা 800 টাকা আপ্যায়ন ভাতা। তাহলে আমাদের 800 টাকা করে দুই দিনের ঘরে লিখব, দুইটা যোগ করে আবার শেষের ঘরে লিখব। এরপরে আসে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতাও এখানে দেওয়া আছে, লক্ষ্য করে যে 600 টাকা এবং 600 টাকা, তো 600 টাকা 600 টাকা চিকিৎসা ভাতা লিখব, এই দুটো যোগ করে আবার শেষের ঘরে লিখব। এবার আসি ভবিষ্যৎ তহবিল। তো ভবিষ্যৎ তহবিল তো কর্তন হিসেবে গণ্য, কিন্তু কন্ট্রিবিউটরি ভবিষ্যৎ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে নিয়োগকর্তা যে পরিমাণ দান করবে সেটা আবার উপার্জনের অন্তর্ভুক্ত হবে। সেজন্য আমরা এখানে লিখব ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান বা প্রতিষ্ঠানের দান কত টাকা হবে। প্রতিষ্ঠানের হবে ওই যে 10% হবে, তাহলে আমরা এই 30,000-এর 10% 3000 টাকা, 28,000-এর 10% হচ্ছে 2800 টাকা, এই দুটো যোগ করে 5800 টাকা। তাহলে কি করলাম, আমরা সব কিছু এইখানে লিখলাম, পাশাপাশি আবার এই কলাম আর এই কলাম যোগ করে আমরা এখানে লিখেছি। এখন আমরা নিচে একটি দাগ দিয়ে সবগুলা যোগ করে এইখানে লিখব। এই সব যোগ করে হবে আমাদের 51,900 টাকা, এইগুলি যোগ করে হবে আমাদের 48,800 টাকা, এবং শেষের কলামটি যোগ করে হবে আমাদের 1,07,000 টাকা। এখানে আমরা লিখতে পারি মোট উপার্জনের পরিমাণ বলে এখানে ডাবল দাগ দিয়ে দিব। এইভাবে আমরা ছক অঙ্কন করে মোট উপার্জনের পরিমাণ হিসেব করতে পারি বা নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গ নাম্বারের সমাধান করব। গ নাম্বারে বলেছিল নিট উপার্জন বা নিট বেতনের পরিমাণ নির্ণয় করতে বলেছিল। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি, আবার অন্যভাবে ছক অঙ্কন করতে পারি, তবে এইভাবে ছক অঙ্কন করা অনেকটা সহজ। এই যে এরকম ছকের মধ্যে আমরা উপরের অংশে লিখব মোট উপার্জন, আর নিচের অংশে লিখব মোট কর্তন, তারপরে উপার্জন থেকে কর্তন বিয়োগ করে আমরা নিচে নিট উপার্জন বের হবে। তো প্রথমে আমরা মোট উপার্জন লিখব খ থেকে প্রাপ্ত। খ নাম্বারে কিছুক্ষণ আগেই তো আমরা বের করেছি, তাই না? কত কত পেয়েছিলাম, প্রথমে পেয়েছিলাম মনে হয় 51,000 সামথিং, তারপরে পেয়েছিলাম 48,800, এই দুটো যোগ করে আবার শেষের ঘরে 1,07,000। আমি লাল কালি দিয়ে লিখে রাখলাম আলাদা করে চিহ্নিত করার জন্য, এবং এইখানে একটি দাগ দিয়ে দিব যাতে আমরা সহজেই বুঝতে পারি যে উপার্জনের অংশ এইটুকু। এরপরে আমরা নিচে লিখব বাদ কর্তন। কর্তন সমূহ হিসেব করার জন্য এই যে আমি এখানে কর্তনের যে তথ্যাবলী ছিল সেগুলি এক কর্নারে লিখে রাখলাম, এটা দেখে যাতে আমরা এখানে লিখতে পারি। প্রথমে ভবিষ্যৎ তহবিলে কর্তন। ভবিষ্যৎ তহবিলে কর্তন এখানে আছে 10%, কিন্তু আমি এখানে 20% লিখলাম, খেয়াল করেছি? কারণ কি? কারণটি হচ্ছে ভবিষ্যৎ তহবিলে যখন কর্তনের অংশ লিখব তখন কর্মীর 10% প্লাস নিয়োগকর্তার 10%, যেহেতু কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বলেছে সেই জন্য কর্মীর এই 10% প্লাস নিয়োগকর্তার সমপরিমাণ অর্থ দান করে, প্রশ্নে কিন্তু বলা ছিল। তাহলে 10% এবং 10% 20% কর্তন হবে। কেননা প্রতিষ্ঠান যখন কর্তন করে জমা রাখবে তখন প্রতিষ্ঠান যেটা দিচ্ছে সেটাও জমা রাখবে 10%, আবার কর্মীর নিকট থেকে যে 10% নিচ্ছে সেটিও জমা রাখবে, মোট 20%, 20% কর্তন হবে। তাহলে আমরা 20% হিসেব করলে কত হবে? এখানে হবে 6,000। 6,000 কীভাবে হলো? ওই যে মূল বেতন ছিল 30,000, তার 20% 6,000। আবার এই নিশার মূল বেতন ছিল 28,000, তার 20% 5,600। এই দুইটা যোগ করে শেষের ঘরে লিখব 11,600 টাকা। তারপর আমরা লিখব যৌথ বিমা। তো যৌথ বিমা তহবিলে 2%। তো 2% বলতে ওই 30,000, অর্থাৎ আমরা লক্ষ্য করে দেখেছি নিশার আশার ছিল 30,000 টাকা মূল বেতন এবং নিশার ছিল কিন্তু 28,000 টাকা মূল বেতন। তাহলে আমরা এই যে পার্সেন্টেজ হিসেব করবো, এখানে যেগুলি দেওয়া আছে 2%, 1%, 5%, এই পার্সেন্টেজগুলি কিন্তু এই মূল বেতনের উপর পার্সেন্টেজ হবে।
এইখানে যে মোট লিখেছি মোট উপার্জন, এটার উপরে কিন্তু পার্সেন্টেজ হবে না, পার্সেন্টেজ হবে বেসিক স্যালারির উপরে, অর্থাৎ মূল বেতনের উপরে। তাহলে 30,000 টাকার উপরে 2% হিসেব করলে 600 টাকা, আবার 28,000 টাকার উপরে 2% হিসেব করলে 560 টাকা। এই দুইটা যোগ করে শেষের ঘরে লিখব। এরপরে আসি কল্যাণ তহবিলে চাঁদা। তো কল্যাণ তহবিলে কত পার্সেন্ট? 1%। তাহলে এই মূল বেতন 30,000 টাকার উপরে 1% কাটলে হবে 300 টাকা, এবং এর উপরে 1% 280 টাকা। এই দুইটা যোগ করে শেষের ঘরে লিখব। এরপরে আয়কর, আয়কর 5% আয়কর এই মূল মজুরির উপরে বা মূল বেতনের উপরে। 30,000 টাকার উপরে 5% হিসেব করলে হবে 1,500 টাকা। 28,000 টাকার উপরে এই 5% হিসেব করলে হবে 1,400 টাকা। এই দুটো যোগ করে আবার শেষের ঘরে লিখব। এরপরে অগ্রিম কর্তন। তো অগ্রিম বেতন কর্তন একজনের আছে, শুধুমাত্র এই যে প্রথমটি তো আশা, তা আশার আছে কত? 5,000 টাকা। এই 5,000 টাকা আশার ঘরে লিখব, আর নিশার ঘরে এখানে কিছু লিখব না। তাহলে এই 5,000ই এর সাথে যোগ করে 5,000 শেষের ঘরে বসে যাবে। এবার আসি গৃহ নির্মাণ ঋণ কর্তন। তো গৃহ নির্মাণ ঋণ কর্তনের ক্ষেত্রে একজনের ঘরে আছে যে শেষে নিশার তথ্য বলা আছে যে এখানে 8,000 টাকা। তাহলে ঋণ কর্তনটা প্রথমে বসবে না, কিন্তু শেষে বসবে এই 8,000 টাকা। এবার এই 8,000 টাকা আবার শেষের ঘরে লিখব, দুইটার যোগফল। তাহলে আমাদের এই ছিল কর্তনসমূহ। কর্তনসমূহ লেখা শেষ হলে আমরা নিচে একটি দাগ দিব, দাগ দেওয়ার পরে এবার যোগ করব। এই সবগুলি যোগ করে এখানে লিখব, এই সবগুলি যোগ করে এখানে লিখব, সব যোগ করে নিচে লিখব। লক্ষ্য করি এগুলি যোগ করে এখানে লিখেছি মোট কর্তন, এটা যোগ করে এখানে লিখেছি, এটা যোগ করে এখানে লিখেছি, এবং এখানে একটি দাগ দিয়ে দিব। তাহলে আমাদের এই হচ্ছে মোট উপার্জন, এই হচ্ছে মোট কর্তন। এখন আমাদের প্রশ্নে বলেছিল নিট বেতন নির্ণয় করতে অথবা নিট উপার্জন নির্ণয় করতে। তো নিট উপার্জন বের করতে হলে আমরা এই মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করব। সেজন্য আমরা নিচে লিখব এই যে নিট বেতন, এর সূত্র হচ্ছে মোট উপার্জন মাইনাস মোট কর্তন। তাহলে মোট উপার্জন এই যে আমি লাল কালি দিয়ে লিখে রেখেছি 51,900, মোট কর্তন হচ্ছে 13,400। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করে এই টাকাটা হবে, আবার এইটা থেকে এইটা বিয়োগ করে এই টাকাটা হবে, এইটা থেকে এইটা বিয়োগ করে এই টাকাটা হবে। নিচে ডাবল দাগ দিয়ে দিব। আবারও বলি বিষয়টা, নিট বেতন বলতে এই মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করে এই টাকাটা আমরা পাবো। তো এইখানে আমি লাল কালি দিয়ে লিখে রেখেছি আলাদা করে তোমাদের বোঝানোর জন্য। তোমাদের লাল কালি দিয়ে লেখার দরকার নেই, তোমরা কালো কালি ব্যবহার করবে। এইভাবে আমরা এই নিট উপার্জন বা নিট বেতনের পরিমাণ নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই অধ্যায় রিলেটেড, সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।